ভারতীয় সেনাদের উপর নজরদারি পাক ড্রোনের। চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা। ইয়েমেনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল। আফগান মুদ্রার মান বেড়েছে 21%। বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের বিবৃতি। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এলাকায় ড্রোন উড়িয়ে ভারতীয় সেনাদের উপর নজরদারি করছে পাকিস্তান। সোমবার সীমান্তবর্তী এলাকায় পাক ড্রোনের উপস্থিতি টের পায় ভারতীয় সেনারা। তারপরই আকাশ জুড়ে কড়া নজরদারি শুরু করে ভারতীয় বাহিনী। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, রোববার রাতে বালাকোট, লাঙ্গট, গুরসাইনাল্লা ও মানধের সেক্টরের বিভিন্ন এলাকায় এসব ড্রোন উড়তে দেখা গেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় সেনার গতিবিধি নজরদারি করার জন্য এই ড্রোনগুলি পাঠিয়েছে পাকিস্তান। দেখা গেছে, ভারতীয় ভূখণ্ডের অনেক উঁচুতে 5 মিনিটের মতো উড়ার পরই পাকিস্তানে ফিরে গিয়েছে সেই সব ড্রোন। এমন ঘটনার পরপরই সোমবার ভোরে এলাকা জুড়ে কড়া তল্লাশি ও নজরদারি চালায় ভারতীয় সেনারা। ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র বা মাদক চোরাচালান করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওতে বিদ্রোহীদের হামলায় নিহত হয় বেশ কয়েকজন পর্যটক। নিহত ব্যক্তিদের মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরাও ছিলেন বলে জানা যায়। এরপরই পাকিস্তানে পাল্টা সামরিক অভিযান চালায় ভারত। সেই অভিযানে পাকিস্তানের আঘাতে নিজেদের 6টি যুদ্ধ বিমান হারায় নয়াদিল্লি। তারপর থেকেই জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে ছাইচাপা আগুনের মতো পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই সীমান্তের বিভিন্ন সেক্টরে ড্রোনের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। এতে পাকিস্তান থেকে সশস্ত্র বিদ্রোহীদের অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ভারতীয় সেনা কর্মকর্তারা। সপ্তাহখানেক আগেই কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র যোদ্ধা। যদিও ভারতীয় সেনাদের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়। পাক সেনার বর্ডার অ্যাকশন ফোর্সের গোলাগুলির সুযোগেই ওই যোদ্ধারা অনুপ্রবেশ করেছিল বলে জানা যায়। পাশাপাশি রোববারও গুজরাটের কচ্ছ অঞ্চলে যৌথ অভিযান চালায় বিএসএফ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এতে 15 জন পাকিস্তানি জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ইঞ্জিন চালিত নৌকাও। জব্দকৃত নৌকায় প্রচুর পরিমাণে রসদ ও জ্বালানিরও সন্ধান মিলেছে বলে জানা যায়, যে কারণে ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন অনেক দিন ধরেই নৌকাটি ভারতীয় পানি সীমায় ঘুরঘুরি করছিল। চীনের তিব্বতে একটি মেগা বাঁধ নির্মাণ করতে চাইছে বেইজিং। এই বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এতে চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের এমন পদক্ষেপের পর দিল্লি দ্রুত নিজস্ব বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করা যায়। 2000 সালের শুরু থেকে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করে আসছিল ভারত। তবে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র বিরোধিতার কারণে প্রকল্পগুলো থেমে যায়। স্থানীয়দের অভিযোগ ছিল, এসব বাঁধ তাদের গ্রাম ডুবিয়ে দেবে এবং জীবিকা হুমকির মুখে ফেলবে। তবে 2020 সালের ডিসেম্বরে চীন যখন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয়, তখন পরিস্থিতি বদলায়। এর ফলে ভারত তার প্রতিদ্বন্দ্বীর পানি নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি এনএইচপিসি ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং অঞ্চলে সম্ভাব্য বাঁধ স্থাপনের প্রস্তুতি নিয়েছে। 14 বিসিএম ধারণ ক্ষমতার এই প্রকল্প সম্পন্ন হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করতে পারবে এবং বন্যা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখবে। সরকারি বিশ্লেষণ অনুযায়ী চীনের বাঁধ কার্যকর হলে ভারতের প্রবাহিত বার্ষিক পানির 1/3 বেশি চীন নিয়ন্ত্রণে আনতে পারবে। এর প্রভাবে গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পানি সংকটে ভুগতে পারে। চীনের প্রকল্প সম্পন্ন হলে তারা প্রায় 40 বিলিয়ন ঘনমিটার পানি সরাতে পারবে। এতে বিশেষ করে শুষ্ক মৌসুমে ভয়াবহ প্রভাব পড়বে। তবে ভারতের প্রস্তাবিত আপার সিয়াং বাঁধ 14 বিলিয়ন ঘনমিটার পানি সঞ্চয় করতে পারবে, যা শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে ক্ষতি কমাতে সাহায্য করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের জলবিদ্যুৎ প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তৈরি এবং তা ভাটের দেশগুলোর পানি বা পরিবেশের কোনো ক্ষতি করবে না। তারা ভারত ও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে সহযোগিতা বজায় রাখার কথাও জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা পানি সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 18 আগস্ট চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই উদ্বেগ উত্থাপন করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাঁধ সংক্রান্ত প্রতিযোগিতা দুই দেশের কৌশলগত টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে। পানি সম্পদ নিয়ে ভবিষ্যতের সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানো জরুরি।
ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 22 আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা। মূলত 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি, যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। এরপরই আলোচনায় আসে ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি। ভূমির 7 থেকে 8,000 মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে এই ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। আর এ থেকেই ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি পেয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী। গত 4 বছরে বিদেশি মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান 21% বেড়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নুরি জানিয়েছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছেন, যার মধ্যে রয়েছে মুদ্রার মান বৃদ্ধি করা, ব্যাংকিং খাতকে প্রসারিত করা এবং অর্থনৈতিক সহায়তা বাড়ানো। হাবিবুল্লাহ জানান, গত বছর বিদেশি মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান 0.79% ইতিবাচক ছিল, বিশেষ করে ডলারের বিপরীতে। এমন দৃশ্য আফগান মুদ্রার স্থিতিশীলতা প্রমাণ করে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এখন চেষ্টা করা হচ্ছে যাতে আফগান মুদ্রার মান এমনভাবে ধরে রাখা যায় যাতে ভবিষ্যতে এটি খুব বেশি উঠানামা না করে। জানা যায়, বর্তমানে বিশ্বের 200টি ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। এই সংখ্যা আরও বাড়াতে চায় কাবুল। এতে করে আফগান ব্যবসায়ীরা আন্তর্জাতিক মণ্ডলে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারবেন। কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত 4 বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিগট এক বিবৃতিতে এই কথা জানান। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন জানায়, বিশেষ করে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখার জন্য প্রশংসা করে। পাশাপাশি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আঞ্চলিক অন্যান্য দেশকেও ধন্যবাদ জানায়। সোমবার মিয়ানমার থেকে রোহিঙ্গাদের গণনির্বাসনের 8 বছর পূর্ণ হলো। এখনো 10 লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশের ক্যাম্পগুলোতে রয়েছেন। 2017 সাল থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ বাংলাদেশকে নতুন জটিলতার মুখে ফেলেছে।